যাইতে ইচ্ছা করে না আর একটু আমার দেখতে ইচ্ছা করে ইন্ডিয়াটা। সেটা আমিও যাব, কিন্তু আমি যাওয়া মানে তো আর আমি টাকা লাগে যতই যাইতে না, টাকার কত লাগে, ভিসা ফি তো খুব বেশি না, পাসপোর্ট করতে হয়। আর আপনারা চলে যাবেন গাড়ি দিয়ে চলে যাবেন, প্লেনে না যায় গাড়িতে গেলে একটু খরচ কম। হিন্দি মনে করেন 1800 মধ্যে 1600 মধ্যে হিন্দি আছে, মানে 1800 ভোটারের মধ্যে 1600 হিন্দু। 1600 হিন্দি আছে। এটি হচ্ছে পাকুর গাছ। এই গাছটির বয়স এখানকার মানুষজনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে প্রায় 500 থেকে 600 বছর। এখানে থেকেই কালী পূজা শুরু হয়। সেই কালী পূজাও দীর্ঘদিন এখানে হয়েছে, কিন্তু এই গাছের এখানে পূর্বে যখন পূজা হতো তখন কোনো মূর্তি ছিল না বা মন্দির ছিল না। এই গাছকে ঘিরেই মা রক্ষাকালী পূজা হতো। মাছে, ভাতে, ধানে, পাটে স্বয়ং সম্পূর্ণ ছিল, যার কারণে তার থেকেই লক্ষ্মীবিলাস নামটা হয়। এবং তারপরে শুনেছি যে আমাদের গ্রামে, যেটা আমরা প্রত্যক্ষ দেখেছি, আমাদের এখানে একটা লক্ষ্মী পূজা হইতো, এই গ্রামে 15-20টা পূজা হতো। শুভেচ্ছা জানাচ্ছি লক্ষ্মীবিলাস মুন্সিগঞ্জ থেকে। এটি একটি গ্রামের নাম, যেই গ্রামের নাম শুনলেই প্রেমে পড়তে মন চায়, তেমন একটি গ্রাম লক্ষ্মীবিলাস। আপনাদের গ্রামের নাম তো লক্ষ্মীবিলাস, নামটা অনেক সুন্দর না? এই গ্রামের নাম শুনেই প্রেমে পড়ে গেছি, যে এত সুন্দর নাম, গ্রামটা না জানি কত সুন্দর। তো মাত্র এদিকে আসলাম, আসার পর আপনার সঙ্গে দেখা। তো আজকে গ্রাম তো ঘুরবোই, পাশাপাশি একটু আপনাদের সম্বন্ধে জানবো। আপনাদের গ্রামে কি প্রচুর হিন্দু ছিল এক সময়? এখন আছে কেমন? আছে মোটামুটি। মোটামুটি অনেকে কি ইন্ডিয়া চলে গেছে? আপনাদের কেউ কি আছেন ইন্ডিয়াতে থাকেন? না, আত্মীয় স্বজনের মধ্যে নাই? আপনারা সবাই এই গ্রামে আছেন? সবাই গ্রামে। বিক্রমপুরের বাড়ি ঘরগুলো একেবারেই ঘিঞ্জি, অর্থাৎ এখানকার মানুষজনের জায়গা হয়তো আছে, কিন্তু তারা সব সময় মিলেমিশে থাকতে পছন্দ করে। এবং দেখবেন যে প্রত্যেকটা বাড়ির ঘরগুলো খুব কাছাকাছি থাকে। লক্ষণীয় বিষয় হচ্ছে যে এতে করে কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয় না, ওনারা খুব মিলমিশ করে থাকেন। সেটা অন্য কোনো জায়গায় হলে হয়তো সমস্যা হতো নিজেদের মধ্যে, কিন্তু এখানে এরকমটা হয় না। আপনাদের আত্মীয় স্বজন তো আছে ইন্ডিয়াতে? আমার আত্মীয় স্বজন নাই দাদা, কিন্তু এই পাড়ার আছে, এই পাড়ারে আছে। এই যে এইবার এই কাকি গেছে গা, তারপরে সেই পাড়া গেছে গা। কবে গেছে ওনারা? হ্যাঁ গেছে, মানে 2-3 বছর হয়ে যাবে গা। বাড়ি কি বিক্রি করে গেছে? হ্যাঁ, বাড়ি এই যে বাড়ি কাদের কাছে বিক্রি করছে? বিক্রি করছে ওই যে হেদারের একজন, হেদারের মুসলমান কারো কাছে? না, সেই হিন্দুর কাছেই। আচ্ছা দর্শক, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে যারা ছিলেন তারা 2-3 বছর আগে ইন্ডিয়াতে গেছেন। এই দিদির কাছ থেকে জানলাম আসলে কেন গেছে। আচ্ছা, কেন গেছেন সেটা তো জানেন না, গেছে আর কি ইন্ডিয়াতে। হ্যাঁ হ্যাঁ গেছে, এখন ভালো লাগছে আর গেছে। এবার অত্যাচারে যায় নাই না? অত্যাচারে যাবে কেন? অত্যাচার হলে তো তারপরে যে আমার সামনের বাড়িতে এক কাকাই গেছে, কিন্তু আপনারা তো থাকতেন না যদি অত্যাচার হইতো। না না। আচ্ছা দিদি, এমনি আমরা ভালোই আছি, সমস্যা নাই, এমনি খারাপ নাই। আচ্ছা, আমাকে উপরে অত্যাচার করতেছে এইসব বিষয় কিছু নাই। আমরা তো ভালো বাতাই চলাফেরা করতেছি, জমি জমা বুনা খাইতেছি। এবারে যে শস্য বুনতে পারলাম না, ধান বুনি। আচ্ছা, খেত রাখা এই টাকাটা রাখি, তারপরে বুনা খাই যাই। তাহলে আপনার ইন্ডিয়াতে যাওয়ার কোনো ইচ্ছা নাই? ইন্ডিয়াতে যাওয়ার ইচ্ছা নাই। বেড়াতে যাবেন হয়তো, বা চিকিৎসার কারণে যাইতে পারেন। যদি আমাদের দেশের চিকিৎসা আমার যাইতে ইচ্ছা করে না আর একটু আমার দেখতে ইচ্ছা করে ইন্ডিয়াটা। সেটা আমিও যাব, কিন্তু আমি যাওয়া মানে তো আর আমি টাকা লাগে যতই যাইতে না, টাকার কত লাগে, ভিসা ফি তো খুব বেশি না, পাসপোর্ট করতে হয়। আর আপনারা চলে যাবেন গাড়ি দিয়ে চলে যাবেন, প্লেনে না যায় গাড়িতে গেলে একটু খরচ কম। সবাই অনেক মিলেমিশে থাকেন এই গ্রামের মানুষ। এই গ্রাম বলতেই না, আমার মনে হয় পুরো বিক্রমপুর জুড়ে মানুষ অনেক মিলমিশ করে থাকেন। আর এখানে যারা হিন্দু সম্প্রদায় আছেন, মুসলিম সম্প্রদায় আছেন, তারা সবাই কিন্তু আত্মীয়র মতো একসঙ্গে বসবাস করেন। বিক্রমপুরের অন্যান্য গ্রামের মতোই এখানে একটি কমন ইস্যু খেয়াল করলাম, সেটি হচ্ছে যে বাঁশের সাঁকো। অর্থাৎ এই এলাকা যেহেতু পানি বেষ্টিত, পানি বেশি হয়, সেই কারণে প্রত্যেকটি বাড়ি একটি বাড়ির থেকে আলাদা এবং অনেকটা দ্বীপের মতো।
তখন যাতায়াতের জন্য এরকম বাঁশের শাকও প্রয়োজন হয় এবং নৌকাও থাকে ঘাটে ঘাটে। তবে এখন নৌকার পরিমাণ কম হয়েছে, শাকর পরিমাণ আগের মতোই আছে এবং কোথাও কোথাও রাস্তাঘাট বেশি হওয়ার কারণে এখন মানুষ রাস্তায় চলাচল করে। কিন্তু এর আগে আমরা দেখেছি যে আসলে এইসব এলাকা নিচু হওয়ার কারণে নৌকায় বেশি যাতায়াত করা হতো, এক বাড়ি থেকে আর এক বাড়িতে যেতে শাকও ব্যবহার করা হতো। এবং খুব ছোট সময় যেটা দেখতাম সেটা হচ্ছে যে কেরাই নৌকা বলে এক ধরনের নৌকা ছিল ছাদ সমেত, সেই নৌকায় মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যেত, অর্থাৎ ভাড়া করে যেতে হতো। তো সেই নৌকাগুলো এখন আর দেখা যায় না। এটা আমি 25 থেকে 30 বছর আগের কথা বলছি। তখন এই এলাকায় প্রচুর কেরাই নৌকা ছিল। এটি হচ্ছে পাকুর গাছ। এই গাছটির বয়স এখানকার মানুষজনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে প্রায় 500 থেকে 600 বছর। এখানে থেকেই কালী পূজা শুরু হয়। সেই কালী পূজাও দীর্ঘদিন এখানে হয়েছে। কিন্তু এই গাছের এখানে পূর্বে যখন পূজা হতো তখন কোনো মূর্তি ছিল না বা মন্দির ছিল না। এই গাছকে ঘিরেই মা রক্ষাকালী পূজা হতো। কালের বিবর্তনে এখন বিভিন্ন অবকাঠামো দাঁড়িয়ে গেছে, কিন্তু এই গাছটি শত বছরের ইতিহাসের সাক্ষ্য হয়ে এখনো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বলা ঠিক হবে না, কিছুটা নুয়ে আছে বয়সের ভারে। কারণ এর বয়স স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জানলাম প্রায় 500 থেকে 600 বছর। এখন আমি একটু কথা বলবো আমার এক কাকুর সঙ্গে, অবিনাশ কাকু। কাকু, তাহলে এই গাছের বয়স কত? এটার বছর যে বললো না 500-600 বছর হবে। 500-600 বছর। তাহলে এখানে কি পূজা হতো? মা রক্ষাকালী পূজা হতো। আর এই পাশের যে মন্দির দেখতে পাচ্ছি এটা মা রক্ষাকালীর মন্দির, আর ওইটা হলো শিব মন্দির। ওইটা শিব মন্দির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শিব মন্দিরের সঙ্গে আমি খুব পরিচিত, কারণ আপনি জানেন যে আমি এই পাশের উপজেলার রুজদি গ্রামে বড় হয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে শিব মন্দির ছিল, সেই জন্য শিব মন্দির সম্বন্ধে এবং শিব পূজা সম্বন্ধে আমার একটা সম্যক ধারণা আছে। এটা হচ্ছে আপনাদের শিব মন্দির। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আপনি যেখানে দিয়ে হাঁটছেন, আপনি যেদিকে হাঁটছেন এটা বলছিলেন নাথ মন্দির। এটা এটা ওই ব্রিটিশ পিরিয়ডে ভাগ্যকুলের জমিদাররা এটা প্রথমে তৈরি করে দেয়, তখন আর একটু ছোট ছিল। আচ্ছা, পরে পর্যায়ক্রমে ওটা তো পুরানো হয়ে যাওয়ার পরে আমরা এই কমিটিতে থেকে, যেমন আর কি পূজা কমিটি আছে, তারা এটাকে সংস্কার করে যেমন এখন বড় করছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু যখন এটা তৈরি হয় তখন এত বড় ছিল না। না, তখন এত বড় ছিল না। আর ভাগ্যকুলে যেহেতু 11 জন না 12 জন জমিদার ছিলেন, ওই তারা হয় ভাগ্যকুলের মধ্যে ভাগ্যকুলের জমিদাররা এটা তদারকি করত। হ্যাঁ, সেটাই বলছি যে ওখানে কিন্তু 11 জন অথবা 12 জন জমিদার ছিলেন। 12 জনের অংশীদার ছিল। অংশীদার ছিল, তাদের থেকে কোনো জমিদার আপনাদের এখানে এটা ভাগ্যকুলের জমিদার এটা করে দিয়েছেন। আর দাদা, এই যে এটা দেখতে পাচ্ছি যে এটা এই ইদানিং করা হয়েছে, মানে এটা হলো লোকনাথ মন্দির। আচ্ছা, বাবা লোকনাথের আশ্রমে আমি গেছি, সেই আদলে এখানে কিছু একটা করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আদলে করা হয়েছে। আচ্ছা, আর ওই পাশেরটা? এটা হচ্ছে আপনার রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ মন্দির। হ্যাঁ হ্যাঁ। তো লক্ষ্মীবিলাস ঘুরে যতটুকু দেখলাম এবং কথা বলে জানলাম, এই গ্রামে হিন্দু মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। হ্যাঁ, হিন্দু মানুষের সংখ্যা বেশি আর মুসলমানের সংখ্যা কম, অনেক কম। হিন্দু মনে করেন 1800-র মধ্যে 1600-র মধ্যে হিন্দু আছে। মানে 1800 ভোটারের মধ্যে 1600 হিন্দু। 1600 হিন্দু আছে। তা আপনাদের অনেক মিলমিশ করে সুন্দর বসবাস করেন। ভালোই আছি আমরা সবাই মিলে। দর্শক, এদিক দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম দাদা হারমোনিয়ামে কাজ করছেন। দাদা আছেন কেমন? তো আছি ভালো। আচ্ছা, তো হারমোনিয়াম তো খুব দামি জিনিস। হ্যাঁ, এটা কি স্কেল চেঞ্জার না নরমাল? না, এটা স্টিক চেঞ্জার না। চেঞ্জারের দাম তো অনেক বেশি। এখন মনে হয় 40-45 হাজার। হ্যাঁ। আর এগুলোর দাম কেমন? এটি 15, 18, 16 এরকম, বিভিন্ন কোয়ালিটি আছে। আচ্ছা, আপনারা বিক্রি করেন কোথায়? আমরা বিভিন্ন জায়গায়, সায়েন্স ল্যাবরেটরি, শাকারি বাজার, নিউ মার্কেট। অর্থাৎ আমরা ঢাকায় যেগুলো কিনি সেগুলো মোটামুটি এখান থেকে যায় আর কি, আপনারা ওখানে বিক্রি করেন? আমরা দোকানে দোকানে সেল দিয়ে আসি, এরপরে দোকানদার যেখানে মন চায় এনে গেছে। আচ্ছা, আমার দোকানদার আছে। তো দাদা, এটা কি কাঠের তৈরি? এটা আপনার এই বার্মাটিক। আর এটা একটা তৈরি করতে কত সময় লাগে? এইটা অনেক কারিগরের উপরে নির্ভর। আনুমানিক একটা তৈরি করতে
5-6 দিন লাগে। 5-6 দিন লাগে। আর ওদিকে দেখছিলাম ওই যে ওগুলাকে ওই যে ড্রাম সেট, হ্যাঁ ড্রাম সেট ওটা আমরা তৈরি করি। ড্রাম বলে না আরেকটা কি নাম জানি আছে, এটার নাম হইছে কাহন। কার্জন, কাহন কয়, কার্জন কয়, অরিজিনাল নাম হইছে কার্জন, কার্জন, কিন্তু আমরা বলি কাহন। কাহনও কয়। হ্যাঁ আচ্ছা, তো আমি নিজেও গানের প্রোগ্রাম করতাম, তো ওগুলা দিয়েও প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ আর হারমোনিয়াম তো যদি আপনি ক্লাসিক্যাল করেন তাহলে তো হারমোনিয়াম অবশ্যই দরকার, মানে প্রোগ্রামের জন্য দরকার। হ্যাঁ। আর নরমালি স্টেজ শো হলে তখন ওই কাহনটা সবাই ইউজ করে না, কিন্তু অনেকে কাহনের সঙ্গেও গান করে থাকে। হ্যাঁ একটা কাহন যদি একটু দেখান দর্শক, এটাকে আসলে কাজন বলে, কিন্তু আমাদের দেশের অনেকে এটাকে বলে কাহন। তো দাদা এই ব্যান্ড লাগাই দিছেন ইয়ামাহা, হ্যাঁ। দাদা এই ব্যান্ড তো তাহলে তো নকল হয়ে গেল। না এটা নকল না, তো ইয়ামাহা তো সব জায়গায় আছে। আচ্ছা দাদা, এগুলোর ব্যয় কেমন পড়ে? হ্যাঁ এগুলোর খরচ কেমন পড়ে, মানে দাম কত পড়ে? এ দিয়া আমরা বেশি 1600-1700 টাকা পাইকারি। পাইকারি? এ বাজাইতে পারেন? না বাজাই জানি না। আমি খুব মজা করতাম যখন প্রোগ্রাম করতাম, তখন এগুলোর উপর বৈশা সুন্দর, মানে জানতাম না বাজাইতে, মানে যেদিকে শব্দ করেন একটা কিছু হয় আর কি, হ্যাঁ তো সেটা আর কি করতাম। তো এটা একটা মজার একটা বাদ্যযন্ত্র। আর দাদা আপনি কি হারমোনিয়াম বাজাইতে পারেন? না আমি শুধু হারমোনিয়াম বানাইতারি, বাজাইতারি না। আচ্ছা দেখছেন, আসলে আপনি সারাদিন এটা নিয়ে করেন, কিন্তু আসলে এটা শেখা হয় নাই। আর আপনার বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ আচ্ছা, লক্ষ্মী বিলাস তো আমার কাছে একটা বিখ্যাত গ্রাম, তো এই গ্রামের কেউ কি গান বাজনার সঙ্গে জড়িত নাই? ওরকম তো কেউ দেখি না। দাদা কি নাম আপনার? আমার নাম শচীন মণ্ডল। আচ্ছা, আমরা তো আছি লক্ষ্মী বিলাস, যদি জি। একটু আপনাদের গ্রামের ইতিহাস নিয়ে বলেন, এই লক্ষ্মী বিলাস হওয়ার পিছনের কারণ কি? আচ্ছা, লক্ষ্মীবিলাস হওয়ার পেছনের কারণ আমরা জন্মের পরেই যেটা শুনেছি আমার দাদা বা নানা নানি বাবা মা তাদের মুখে, যে এই গ্রামের যে লক্ষ্মীবিলাস নামটা কিভাবে হলো। এই গ্রামটা আমাদের খুব আগে ফসলাদি হইতো, ধান চাল খুব ভালো হইতো, আর এই গ্রামের মানুষ মাছ কিনে খেতে হতো না। এই গ্রামের লোকজন যারা এখানে জন্মগ্রহণ করছে তারা খুব ভাগ্যবান ছিল, মাছে ভাতে ধানে পাটে স্বয়ং সম্পূর্ণ ছিল, যার কারণে তার থেকেই লক্ষ্মীবিলাস নামটা হয়। এবং তারপরে শুনেছি যে আমাদের গ্রামে, যেটা আমরা প্রত্যক্ষ দেখেছি, আমাদের এখানে একটা লক্ষ্মী পূজা হইতো, এই গ্রামে 15-20টা পূজা হতো, খুব আনন্দ জাঁকজমক ভাবে হইতো। এই এলাকার এবং থানা পার্শ্ববর্তী থানার লোকজন সেখানে আনন্দ উপভোগ করতে আসতো। আজও পর্যন্ত সেই লক্ষ্মী পূজা আমাদের এই মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের সিরাজদিখান উপজেলার মধ্যে আমাদের গ্রামে সবচাইতে লক্ষ্মী পূজা, বড় মন্দির যেগুলো সেগুলো বেশি আছে, বড় পূজা হয়। লক্ষ্মী বিলাস গ্রামে আমি যতটুকু হাঁটলাম, মুসলমানের সংখ্যা একেবারেই কম। সেটা কেমন হতে পারে পরিমাণে? মুসলমানের সংখ্যা যার মধ্যে এই 100%-এর মধ্যে 30% মুসলমান হবে, 70% হিন্দু সম্প্রদায়ের লোক। কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়ের লোকের সাথে বসবাস করি জন্মের পর থেকে, তাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক। আজ পর্যন্ত তাদের সাথে কোনো ঝগড়া রেষারেষি কোনো কিছু নাই, তার সাথে খুব ভালোভাবে আমরা চলাফেরার মধ্যে আসছি। যে হিন্দু সম্প্রদায়ের লোক আশেপাশে যারা আছে সবাই আমরা ভাই ভাই হিসাবে আমরা চলাফেরা করে, আমরা তাদের মতন এই একইভাবেই চলাফেরা করেন। হ্যাঁ। আমি যেখানটাতে প্রবেশ করতে যাচ্ছি এটি হচ্ছে এই গ্রামের একমাত্র শ্মশান ঘাট। এখানেই মৃতদের সৎকার করা হয়, অর্থাৎ চিতায় তোলা হয়।